আমার নাম মিতালি। বিশ্বাস করুন, এই গল্পটা লেখার জন্য আমি কোনোদিনও তৈরি ছিলাম না। কিন্তু আজ যখন সবকিছু পার করে এসেছি, তখন মনে হল আমার মতো এমন পরিস্থিতিতে অনেকেই হয়তো পড়ে। জীবন কত কঠিন আর অদ্ভুত মোড় নিতে পারে সেটা বোঝানোর জন্যই আজ এই সত্যিটা আপনাদের কাছে বলতে চাইছি। আমি জানি আপনারা সবাই খুব উৎসাহিত হয়ে এই ভিডিওটি দেখতে এসেছেন। এই গল্পটা পুরোটা শুনতে হলে আপনাকে অবশ্যই আমাদের এই গোপন কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা ঘণ্টাটাও বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী পর্বগুলো সবার আগে আপনার কাছে পৌঁছয়। আর হ্যাঁ, গল্পটা যদি মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আজকের এই কাহিনীটা শুরু হয়েছিল ঠিক ৪ বছর আগে, যখন আমার একমাত্র ছেলে শুভর বয়স ছিল মাত্র ৫ বছর। আমাদের সংসারটা ছিল খুবই সাধারণ। স্বামী অজয় একটা ছোট বেসরকারি কোম্পানিতে কাজ করত, সামান্য মাইনে। আমি ঘরে সেলাইয়ের কাজ করে সামান্য কিছু টাকা রোজগার করতাম, কিন্তু তাতে আমাদের সংসারটা চলে যেত টেনে টুনে হলেও। অভাবের ছাপ থাকলেও সুখের অভাব ছিল না। অজয় খুব ভালো মানুষ, আর শুভ ছিল আমাদের সদ আনন্দের কেন্দ্র। কিন্তু সেই সুখের আকাশে হঠাৎ একদিন যেন কালবৈশাখীর মেঘ জমল। শুভর হঠাৎ জ্বর, কিছুতেই কমছে না। স্থানীয় ডাক্তার দেখিয়েও যখন কোনো ফল হল না, তখন গেলাম বড় হাসপাতালে। সেখানে লম্বা পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার যা বললেন তাতে আমাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আপনার ছেলের হার্টের একটা গুরুত্বপূর্ণ অংশে জরুরি ভিত্তিতে অপারেশন করাতে হবে, নইলে বাঁচানো মুশকিল। আমার বুকটা ধরফর করে উঠল। অজয় শুধু ফ্যাল করে তাকিয়ে রইল ডাক্তারের মুখের দিকে। অপারেশন, তার মানে বিরাট খরচ। ডাক্তার একটা লম্বা তালিকা ধরিয়ে দিলেন। তাতে যা লেখা ছিল সেই অঙ্কটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কাছে ছিল পাহাড়ের মতো, অন্তত ৮ লাখ টাকা। আমরা বাড়ি ফিরলাম যেন দুজন জীবন্ত লাশ। রাতে না ঘুমিয়ে অজয় শুধু ছটপট করে। আত্মীয় স্বজনদের কাছে গেলাম, কিন্তু সবাই শুধু সান্ত্বনা দিল, টাকার ব্যবস্থা কেউ করতে পারল না। অজয়ের বস অর্ণব সেনের কাছেও গেল অজয়। অর্ণববাবু খুবই রাশভারী আর গম্ভীর স্বভাবের মানুষ, তবে নিজের অফিসের কর্মচারীদের প্রতি নাকি তার কিছুটা দরদ আছে। অজয় যখন অর্ণববাবুর কাছে গিয়ে সব খুলে বলল, তখন অজয়কে শুধু ২ মিনিট সময় দিলেন তিনি। অজয়ের মুখ দেখে মনে হয়েছিল অর্ণববাবু নাকি শুধু মাথা নেড়েছেন। অজয় যখন ফিরে এলো, তখন তার চোখে মুখে হতাশা। কি হলো গো, কিছু বললেন? আমি উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞাসা করলাম। অজয় দীর্ঘশ্বাস ফেলে বলল, বস শুধু বললেন দেখছি কি করা যায়, তবে আমার মনে হয় না কিছু হবে। এত বড় টাকার কথা উনি কী বা করবেন। আমরা আশা ছেড়ে দিলাম। শুভ দিন দিন শুকিয়ে যাচ্ছে। অপারেশনটা দ্রুত করাতে হবে। রাতের বেলা ছেলের পাশে বসে থাকতে থাকতে আমার ২ চোখ শুধু জলে ভিজে যেত। ঠিক তার ২ দিন পর দুপুরে হঠাৎ অজয়ের ফোন এলো। খুবই উত্তেজিত স্বরে সে বলল, মিতালি শোনো, একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। অর্ণব স্যার, আমাদের বস, শুভর চিকিৎসার সব খরচ দিতে রাজি হয়েছেন, পুরোটাই ৮ লাখ টাকা। কালকেই তোমাকে নিয়ে একবার স্যারের সাথে দেখা করতে যেতে হবে, তিনি নাকি তোমার সাথে কিছু কথা বলবেন। আমি স্তম্ভিত হয়ে গেলাম। অজয় কি বলছে? এত দয়ালু কি করে হলেন একজন মানুষ? আমার চোখে জল চলে এলো, এবার আনন্দের জল। ভগবান যেন শুভকে বাঁচাতে দেবদূত পাঠালেন। পরের দিন ভয়ে ভয়ে অজয়ের হাত ধরে অর্ণব সেনের বিশাল অফিসে গেলাম। ঘরটা পুরো শীতাতপ নিয়ন্ত্রিত, দামি আসবাবপত্র, এক কোণে একটা মস্ত বুকশেলফ। অর্ণববাবু দেখতে সুদর্শন, বয়স ৪০-এর কোঠায়, বেশ ফিটফাট, পরনে দামি শার্ট। অজয়ের দিকে না তাকিয়ে তিনি সরাসরি আমার দিকে তাকালেন। তিনি খুব নরম গলায় বললেন, বসুন মিতালি দেবী। আমি অজয়ের পাশে বসলাম। অজয় শুধু কৃতজ্ঞতায় গদগদ হয়ে অর্ণববাবুর পা ছুঁয়ে প্রণাম করতে যাচ্ছিল, কিন্তু অর্ণববাবু হাত দিয়ে আটকাল। আরে কি করছেন অজয়, টাকা পয়সা মানুষের হাতেই আসে, মানুষের জন্যেই খরচ হওয়া উচিত, বলে তিনি আমার দিকে তাকালেন। তারপর একটু কেশে নিয়ে খুব নিচু এবং ধীর গলায় বললেন, দেখুন মিতালি দেবী, আমি এটা করছি কারণ আমি বিশ্বাস করি পৃথিবীর কোনো বাচ্চাকে কষ্ট পেতে নেই। আর অজয় আমার অনেক পুরনো এবং ভরসার কর্মী। তবে আমি এই টাকাটা দেওয়ার বিনিময়ে একটা ছোট্ট জিনিস চাই, একটা কথা, যেটা আপনি আর আমি ছাড়া অন্য কেউ জানবে না, এমনকি অজয়ও না। আমার বুকটা ধুকপুক করে উঠল।
অজয় কিছু বোঝার আগেই আমি অর্ণববাবুর দিকে তাকালাম। আমার মনে তখন শুধু শুভ আর তার অপারেশন। অর্ণববাবু একটা হালকা হাসির রেখা টেনে বললেন, আমি বড় একা মানুষ, আমার স্ত্রী বিদেশে থাকেন, পারিবারিক জীবন বলতে আমার কিছু নেই। অনেক টাকা আছে, কিন্তু একজন মানুষের সাথে মন খুলে কথা বলার মতো কেউ নেই। আমি চাই আপনি মাঝে মাঝে আমার সাথে একটু দেখা করবেন, অন্য কোনো ধান্দা নয়, শুধু একটু সাহচর্য, একজন ভালো বন্ধুর মতো। এই গোটা ব্যাপারটা আমাদের দুজনের মধ্যে গোপন থাকবে। যদি অজয় জানতে পারে বা অন্য কেউ, তাহলে কিন্তু সব শেষ। আমি শুভর চিকিৎসার টাকা ফিরিয়ে নিতে বাধ্য হব। আপনি কি আমার সাথে একান্তে কথা বলতে রাজি? অর্ণববাবুর চোখের চাহনিতে তখন এক অদ্ভুত অন্ধকার খেলা করছিল, যেটা আমাকে কাঁপিয়ে দিল। আমার মনে হল এর বিনিময়ে শুধু কথা বলা নয়, এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে। কিন্তু আমার মনে তখন একটাই চিন্তা, শুভ। আমি অজয়ের দিকে একবার তাকালাম। অজয় তো কিছুই জানে না, শুধু আমাকে একটু কথা বলার কথা বলা হয়েছে শুনে সে খুশি। আমি অর্ণববাবুর দিকে তাকিয়ে মাথা নিচু করে বললাম, আমি রাজি স্যার। শুভর অপারেশন হল, সফল অপারেশন। আমার ছেলেটা নতুন জীবন পেল। আমরা কৃতজ্ঞতায় অর্ণববাবুর পায়ে যেন মাথা কুটে প্রণাম করলাম। অজয় প্রতিদিন অফিসে গিয়ে বসের সুনাম করত, তার দয়ালু মনের কথা বলত। আমি তার এই কৃতজ্ঞতা দেখে মনে মনে কুঁকড়ে যেতাম, কারণ অজয় জানত না এই দয়ার পেছনে কত বড় একটা অন্ধকার চুক্তি লুকিয়ে আছে। অপারেশনের মাসখানেক পর শুভ এখন আগের চেয়ে অনেক ভালো। একদিন বিকেলে অর্ণববাবুর ফোন এলো, একটা অচেনা নাম্বার। মিতালি দেবী, আমি অর্ণব বলছি, শুভ এখন কেমন আছে? আমি অবাক হয়ে বললাম, স্যার ভালো আছে, আপনি এত খবর রাখেন, খুব খুশি হলাম। খবর তো রাখতেই হবে, তিনি গলাটা একটু নামিয়ে বললেন। আমি যা চেয়েছিলাম সেটা কি আপনি ভুলে গেছেন? আপনার সাথে একটু একান্ত কথা বলার ছিল। আমার শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি ভয়ে ভয়ে বললাম, কখন? আজ সন্ধ্যায় একটা ভালো কফি শপে। অজয় যেন না জানে। দরকার হলে বলুন আপনার বান্ধবীর কাছে যাচ্ছেন বা শিলামাসির বাড়ি যাচ্ছেন। আমি একটা মিথ্যা অজুহাত দিয়ে সন্ধ্যায় ঘর থেকে বেরোলাম। কফি শপে গিয়ে দেখি অর্ণববাবু এক কোণে বসে আছেন। দূর থেকে তাকে দেখে আমার বুকটা ঢিপ ঢিপ করছে। আমি কাছে যেতেই তিনি উঠে দাঁড়ালেন। আমার জন্য একটা চেয়ার এগিয়ে দিলেন। আসুন, বসুন, আপনি সত্যিই খুব সাহসী মহিলা। আমি মাথা নিচু করে বসলাম। আমাদের মধ্যে অনেকক্ষণ কোনো কথা হলো না, শুধু কফির কাপে চুমুক দেওয়া আর নীরবতা। আমার মনে তখন হাজারো প্রশ্ন, হাজারো ভয়। উনি কি চাইবেন? হঠাৎ অর্ণববাবু আমার দিকে ঝুঁকে এলেন। তার চোখে একটা তীব্র আলো। মিতালি দেবী, আপনি কি জানেন আপনার দুঃখী মুখটা আমাকে কতটা টানত? অজয় যখন আপনার ছেলের চিকিৎসার জন্য আমার কাছে এসেছিল, তখন আমি তাকে না করেও পারতাম, কিন্তু আপনাকে একটা শর্তের জালে বাঁধতে পারতাম না। তিনি এমনভাবে কথাটা বললেন যেন তিনি কোনো ভুল করছেন না, বরং আমি তার শর্তটা ভুলে যাচ্ছি। আমি একটা হাত ধরার সঙ্গী চাই মিতালি, আপনার মতো একজন নিষ্পাপ নারীকে, যার মনে শুধু ছেলের প্রতি ভালোবাসা। আমি আপনার কাছ থেকে কোনো শারীরিক সম্পর্ক চাই না, শুধু একটু মন আর শরীর দুটোরই কাছাকাছি থাকতে চাই। এই কথাগুলো বলার সময় তার হাত হঠাৎ করে আমার হাতের অপরে রাখলেন। আমার শরীরের ভেতর দিয়ে যেন বিদ্যুতের ঝলক বয়ে গেল। আমি হাতটা সরিয়ে নিতে চেয়েও পারলাম না। তার হাতের উষ্ণতা এমনভাবে আমার হাতে চেপে লইল যেন এক অদৃশ্য রজ্জু আমাকে টেনে ধরল। ভয় পাবেন না, তিনি খুব নরম ফিসফিস করে বললেন, শুধু এইটুকুই, শুধু এইটুকু ঘনিষ্ঠতা। এই দেখুন শুভর চিকিৎসার কাগজপত্র, কালকেই সব ফাইনাল পেমেন্ট হয়ে যাবে। উনি একটা ফাইল দেখালেন। আমার চোখ তখন শুভর কথা ভাবছে। আমার হাত তখনও তার হাতের মধ্যে। আমি হাত সরাতে গিয়েও সরাতে পারলাম না। আমার শরীরে কি যেন এক শিহরণ শুরু হয়ে গেল। অর্ণববাবুর হাতটা তখন ধীরে ধীরে আমার হাতের তালুর উল্টো দিকটা আলতো করে ঘষতে লাগল। এই সামান্য স্পর্শে আমার সারা শরীর যেন কাঁটা দিয়ে উঠল। আমি চোখ বন্ধ করে ফেললাম। এইভাবে চলতে থাকলো আমাদের দেখা, সপ্তাহে একদিন লুকিয়ে, কফি শপে, কখনো বা কোনো নির্জন পার্কে। যতবার দেখা হয় ততবার তার ঘনিষ্ঠতা বাড়ে। প্রথমে শুধু হাত ধরে রাখা, তারপর কাঁধে আলতো করে মাথা রেখে বলা, আজ খুব ক্লান্ত লাগছে মিতালি, শুধু তোমার আঁচলের ছায়া চাই। একদিন সন্ধ্যাবেলায় তিনি আমাকে একটা গাড়িতে তুললেন।
বললেন, চলো আজ একটু দূরে যাব, খুব ব্যক্তিগত একটা জায়গায়। ভয় পেলেও আমি কিছু বলতে পারলাম না, কারণ আমার মনে তখন সেই ৮ লাখ টাকার ঋণ আর শুভর সুস্থ জীবন। আমার এই নীরবতা, এই অসহায় আত্মসমর্পণ অর্ণববাবুকে আরও সাহস জোগাল। গাড়িটা গিয়ে থামল একটা বিশাল গেটের সামনে। ভেতরে একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। তিনি আমাকে তার ফ্ল্যাটে নিয়ে গেলেন। ফ্ল্যাটটা দারুণ সাজানো, কিন্তু কেমন যেন খালি আর নিঃসঙ্গ। এসো মিতালি, তিনি সোফায় বসতে বসতে বললেন, আমার জীবনের এই অন্ধকার গহ্বরে তুমি শুধু আলো দিতে পারো। আমি সোফার এক কোণে জড়সড় হয়ে বসলাম। তিনি আমার পাশে এসে বসলেন। এবার আর শুধু হাত ধরা নয়, তিনি আমার দিকে ঝুঁকে এলেন। তার চোখে তখন এক তীব্র কামনা। আমার শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হচ্ছিল, কিন্তু একই সাথে তীব্র অপরাধবোধে আমি কুঁকড়ে